আমি বসে আছি খালু সাহেবের মতিঝিলের অফিসে। একালের তরুণদের ভাষায় জোস অফিস। দেয়ালে কামরুল হাসানের আঁকা লজ্জাবতী বাঙালি ললনা পর্যন্ত আছে। খালু সাহেবের মুখভঙ্গি যথেষ্ট কঠিন। মনে হয় ঠোঁট বন্ধ করে দাঁতে দাঁত ঘষছেন। তার হাতে চুরুট ধরানো হয়নি। তিনি যে পরিমাণ রেগে আছেন, আমার আশঙ্কা চুরুটে আপনা আপনি আগুন ধরবে। লাইটারের সাহায্য লাগবে না। চুরুটে কখন আপনা আপনি আগুন ধরে যায়, সেই দৃশ্য দেখার জন্য আমার দৃষ্টি চুরুটের দিকে। তুমি তাহলে বিয়ে করছো? জি। জানতে পারি কেন? সংসার ধর্ম পালন করা দরকার। সব ধর্মের সার ধর্ম সংসার ধর্ম। সংসার শব্দের অর্থ তুমি জানো? আমি বিনয়ের সঙ্গে বললাম, সংসার শব্দের অর্থ হলো পৃথিবী। পৃথিবী? সংসার শব্দের অর্থ পৃথিবী? আমি বললাম, জি খালু সাহেব। আপনি শুধু শুধু রাগ করছেন। যে কোনো বাংলা অভিধান খুলে দেখুন, সংসারের অর্থ দেয়া আছে পৃথিবী। এই জন্য কবি বলেছেন, বৃথা জন্ম এ সংসারে, অর্থাৎ বৃথাই এ পৃথিবীতে জন্ম। রাগে খালু সাহেবের মুখ লালচে হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি বেল টিপে পিয়ন ডাকলেন, তাকে দিয়ে ডিকশনারি আনালেন। আজ মনে হচ্ছে একটা হেস্তনেস্ত হবে। খালু সাহেব ডিকশনারির পাতা উল্টে সংসার শব্দের অর্থ বের করলেন এবং আরও রেগে গেলেন। তুমি সংসার ধর্ম পালন করার জন্য বিয়ে করবে? জি খালু সাহেব। সংসার ধর্ম অর্থাৎ পৃথিবীর ধর্ম। পৃথিবীর প্রতি আমার মমতা আছে বলেই এই ধর্ম পালন। রেনুর জুতার শুকতলির যোগ্যতাও যে তোমার নেই, তা জানো? জানতাম না, এখন জানলাম। তবে আপনি তুলনায় সামান্য ভুল করেছেন। একটা জুতার শুকতলির সঙ্গে অন্য একটা জুতার শুকতলির তুলনা চলবে, মানুষের সঙ্গে চলবে না। একজন মানুষকে অন্য একজনের সঙ্গে তুলনা করতে হবে। তুমি নিজেকে মানুষ ভাবছ কোন বিবেচনায়? একজন সিরিয়াল কিলার কি মানুষ? খালু সাহেব, আমি এখনও একটাও খুন করিনি। সিরিয়াল কিলার হতে হলে ধারাবাহিক খুন করে যেতে হবে। তোমার সঙ্গে আমি কথা চালাচালি করব না। আমার একটাই কথা, বিয়ের চিন্তা বাদ দেবে। বিয়ে তোমার জন্য না। একজন ভিখিরিও তো কোনো এক শুভ দিন দেখিয়ে বিয়ে করে, রিক্সা ভাড়া করে কনের বাড়িতে বিয়ে করতে যায়। বিয়ের পরদিন থেকে স্বামী স্ত্রী দুজন পাশাপাশি দাঁড়িয়ে ভিক্ষা করে। ভিক্ষা করার ফাঁকে ফাঁকে দুজন দুজনের দিকে মায়া মায়া দৃষ্টিতে তাকায়। ভাবের কথা বন্ধ। আমি তোমাকে নগদ 10,000 টাকা দিচ্ছি। টাকা নিয়ে কিছুদিন ঢাকার বাইরে চলে যাও। আমি বললাম, প্রস্তাব লোভনীয়, কিন্তু খালু সাহেব, এত দূর এসে পিছিয়ে যাওয়া তো মানে হয় না। এত দূর এসে মানে? তুমি কত দূর এসেছ? 100 টাকা হলুদ কিনে ফেলেছি। ম্যাসে যাব, গায়ে গুঁড়া হলুদ ডলে গোসল দেব। গায়ে হলুদ? পুরো কাজটা একাই করতে হবে। আমার তো বন্ধুবান্ধব নেই যে হলুদ জড়ালি করবে। আমার উচিত গর্ত খুঁড়ে তোমাকে পুঁতে ফেলা। আমি গলা নামিয়ে বললাম, খালু সাহেব, চা খাবো। আপনিও এক কাপ খান, মেজাজটা ঠান্ডা করুন। আমার বিয়েতে আপনার এত আপত্তি কেন? তোমার বিয়ে করাতে আমার আপত্তি নেই, রেনুকে বিয়ে করার ব্যাপারে আপত্তি। তুমি যাও, একটা ফকিরনি বিয়ে করো, তারপর দিনরাত দুজনে মিলে হাঁটো। চা দিতে বলবেন না? খালু সাহেব জবাব দিলেন না। সত্যি সত্যি দাঁত কিড়মিড় করতে লাগলেন। দাঁতের অবস্থা ভালো না থাকলে 2-1টা দাঁত পড়ে যেত। মাশাল্লাহ, তার দাঁতের অবস্থা ভালো। আমি কি চলে যাব? খালু সাহেব আবারও দাঁত কিড়মিড় করলেন, তবে এবার আমার দিকে না তাকিয়ে। মনে হচ্ছে তিনি কোনো এক দন্ত ভাষা আবিষ্কার করে ফেলেছেন। কথা হচ্ছে দাঁতে দাঁতে। বিয়েতে উপস্থিত থাকবেন তো, নাকি তাও থাকবেন না? খালু সাহেব খাঁটি ব্রিটিশ উচ্চারণে বললেন, গেট লস্ট ইউ ইডিয়ট। আমি উঠে দাঁড়ালাম। খালু সাহেবের ইংরেজি গালির বাংলা মানেটা ভালো লাগছে। ওহে গর্ধব, হারিয়ে যাও। মানব সম্প্রদায়ের সব সদস্যের একটাই আকাঙ্ক্ষা, হারিয়ে যাওয়া। সবাই হারিয়ে যেতে চায়। হারিয়ে যাবার মতো জায়গাটা কোথায়? পার্কিং লটে খালু সাহেবের ড্রাইভার মকবুল
পালকের ঝাড়ন দিয়ে গাড়ি ঝাড়পোছ করছে। প্রাডো নামের এই জিপ গাড়ি খালু সাহেব নতুন কিনেছেন। ড্রাইভার মকবুলের দায়িত্ব দিনের মধ্যে বেশ কয়েকবার পালকের ঝাড়ন দিয়ে গাড়ি ঝাড়পোছ করা। কাজটা সে আনন্দের সঙ্গেই করে। আমি আড়াল থেকে শুনেছি ঝাড়পোছ করতে করতে সে গাড়ির সঙ্গে কথাও বলে, যেমন, কিরে আজ তোর শরীরের অবস্থা কি? আজ সাভার যেতে হবে, শরীরের ওপর ধকল যাবে, আগে ভাগে বলে দিলাম। আমি মকবুলের দিকে তাকিয়ে বললাম, গাড়ি বের করো তো। ভাইজান, স্যার কি বের হবেন? আমি বললাম, স্যার বের হবেন না, আমি বের হব। তেল আছে তো? তেল পুরা ট্যাঙ্কি আছে। ভালো হয়েছে, খালু সাহেব সারাদিনের জন্য এই গাড়ি আমাকে ধার দিয়েছেন। আজ রাতে আমার বিয়ে, খবর পেয়েছো না? মকবুল দাঁত বের করে বলল, খবর জানি। বিয়ের বাজার টাজার করব, গাড়ি দরকার। অবশ্যই। খালু সাহেব যে এক কথায় গাড়ি আমার হাতে সারাদিনের জন্য ছেড়ে দেবেন ভাবাই যায় না। মকবুল বলল, স্যারের মেজাজ অনেক বেশি, তাই লোক খারাপ না। তুমি যাও, খালু সাহেবের কাছে জেনে আসো গাড়ি নিয়ে যেতে পারবে কি না। মকবুল বিস্মিত হয়ে বলল, আপনি বলার পর আবার জিজ্ঞাসা করা লাগবো? কী কন আপনি? সে গাড়িতে উঠে স্টার্ট দিল। আমরা ঝড়ের বেগে বের হয়ে গেলাম। বিশাল জিপে চলার আনন্দই আলাদা, নিজেকে রাজপথের রাজা মনে হয়। সিএনজি যার পেছনে লেখা, আমি ছোট, আমাকে মেরো না। আরে বেটা, ছোট বলেই তো মার খাবি। বড় ছোটকে মারবে, এটা জগতের নিয়ম। সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট, বড় ফিট, ছোট না। পশ্চাৎ দেশে সাইনবোর্ড লাগিয়ে লাভ হবে না, ছোটকে মার খেতেই হবে। মকবুল, জি হিমু ভাই, দু একটা গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে কেমন হয়? আপনি বললে দিব। আমাদের গাড়ির বাম্পার খুবই স্ট্রং, ধাক্কা দিলে আমাদের কিছু হবে না। সুবিধা মতো গাড়ি দেখতে পেলে তোমাকে বলবো, পেছন থেকে হেভি ধাক্কা দিবে। যখন বলবেন তখনই ধাক্কা। গাড়ি ধাক্কা দেওয়ার অনুমতি পাওয়ায় মকবুলকে খুবই আনন্দিত মনে হলো। আমি বললাম, মানুষ যেন না মারা যায়। মানুষ মরবে না, তবে গাড়ি ভস্কাইয়া দিব ইনশাআল্লাহ। আপনি যাবেন কই? 2 পুরিয়া হিরোইন কিনবো, কোথায় পাওয়া যায় বলো তো? সত্যি কিনবেন? অবশ্যই। টাইট হইয়া বৈশা থাকেন, আপনারে আসল জায়গায় নিয়ে যাব। পচা বাবার কাছে যাব, খাঁটি জিনিস পাইকারি দরে পাইবেন। আগে যে স্যারের আন্ডারে ছিলাম তার জন্য প্রায় আনতে হইতো। গাড়ি পচা বাবার সন্ধানে চলছে। আমি অতি নরম গদিতে গা এলিয়ে দিয়েছি, আরামে চোখ বন্ধ হয়ে আসছে। পকেটের মোবাইল মিউ মিউ করেই যাচ্ছে, ধরতে ইচ্ছা করছে না। শেষ পর্যন্ত ধরলাম। মাঝে দেখালার টেলিফোন। হ্যালো হিমু, খবর শুনেছিস? কোন খবর? তোর খালুর প্রাডো গাড়ি চুরি হয়ে গেছে। বলো কি? মকবুল ড্রাইভার গাড়ি নিয়ে ভেগে গেছে। এতদিনের বিশ্বাসী ড্রাইভার 5 বছর ধরে তোর খালুর সঙ্গে আছে। আমি বললাম, 20 বছর সংসার করার পর স্বামী স্ত্রীকে ফেলে ভেগে যায়, স্ত্রী স্বামীকে ফেলে ভেগে যায়, ড্রাইভারের দোষ কী? স্বামী স্ত্রী সেপারেশন এক কথা, ড্রাইভারের সঙ্গে সেপারেশন ভিন্ন কথা। তাও ঠিক। গাড়ি চুরির খবর পুলিশকে জানিয়েছো? তোর খালু নিশ্চয়ই জানিয়েছে, বেচারা মুষড়ে পড়েছে। মুষড়ে পড়ারই কথা, এত শখের গাড়ি। তোকে আসতে বললাম, আসছিস না কেন? ছোটোখাটো 2-1 কাজ সেরেই চলে আসছি। রেনু কি তালাবদ্ধ অবস্থায় আছে? ওর ভাবভঙ্গি ভালো মনে হচ্ছিল না, এই জন্যই তালা। সে বাবাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাবে না? পাগল, তাকে ঘর থেকেই বের হতে দেয়া হবে না। খালা, রেনুর বাবার নাম কি? তার বাবার নাম দিয়ে তুই কি করবি? কি আশ্চর্যের কথা, শ্বশুরের নাম জানবো না? সন্ধ্যা 6টার সময় আমি একটা সাইনবোর্ডে ওনার নাম লিখে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকব। অতি সম্মানে শ্বশুরাব্বাকে গাড়ি করে ঢাকা শহরে নিয়ে আসব। সত্যি যাবি? অবশ্যই। জামাই যখন হতে যাচ্ছি তখন জামাইয়ের শেষ দেখে ছাড়ব। ওনাকে এয়ারপোর্টেই কদমবুসি করব, কদমবুসির পর মোসাহাবা করব, এরপর কোলাকুলি। তোর কথাবার্তার ভঙ্গি ভালো লাগছে না, বাসায় চলে আয় তো। খালা, সামান্য দেরি হবে, বিশেষ একটা কাজে যাচ্ছি। পচা বাবার দোয়া নেব, তারপর অন্য কথা। পচা বাবাটাকে আছেন একজন তরুণ যুব সম্প্রদায়কে শান্তির পুরিয়া বিলি করেন, বিশিষ্ট সমাজসেবক। ভেজালমুক্ত শান্তিপুরিয়া একমাত্র তার কাছেই পাওয়া যায়। অন্য কোনো বাবার কাছে গেলে 2 নম্বর জিনিস দিয়ে দেবে।
খালা বিরক্ত হয়ে বলেন, আমি তোর অর্ধেক কথার কোনো মানেই বুঝি না, বিড়বিড় করে কি বলিস হাবিজাবি। টেলিফোন রাখলাম। খালু সাহেবের সঙ্গে কথা বলা দরকার। বেচারা নিশ্চয়ই গাড়ির শোকে কাতর হয়ে আছে। নতুন গাড়ি, স্ত্রীর অধিক। গাড়িতে রিকশার আঁচড় লাগলে সেই আঁচড় কলিজাতেও লাগে। স্ত্রীর গায়ে রিকশার আঁচড় লাগলে স্বামীর তেমন কিছু হয় না। খালু সাহেব, আপনার নাকি গাড়ি চুরি গেছে? আপনার হাতের কাছে কি নিয়ামুল কোরআন বইটা আছে? কেন? ওই বইয়ে হারানো বস্তু ফিরিয়া পাইবার আমল দেয়া আছে। অজু করে ওই আমলটা করে দেখতে পারেন। মানুষের মৃত্যু সংবাদ পেলে যে দোয়াটা পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া হারানো বস্তুর বেলায় খুব কাজ করে। হারানো মানুষ ফিরে আসে না, কিন্তু বস্তু ফিরে আসে। হিমু, লিসেন, আমি কি করব তার পরামর্শ তোমাকে দিতে হবে না। গাড়ি হারানোতে আমি আপনার চেয়েও মর্মাহত। আশা ছিল আপনার গাড়িতে চড়ে বরযাত্রী যাব। বর রিকশায় চড়ে বিয়ে করতে যাচ্ছে, দৃশ্যটা ভালো না। রিকশাওয়ালাও বিয়ে করার সময় সিএনজি ট্যাক্সি ভাড়া করে। খালু সাহেব গেট লস্ট বলে টেলিফোনের লাইন কেটে দিলেন। ড্রাইভার মকবুল বলল, গাড়ি চুরির কথা কি বলেন বুঝলাম না। আমি বললাম, সব কিছু বোঝার প্রয়োজন নেই মকবুল, কম বুঝতে পারার মধ্যে শান্তি আছে। পাগলের দিকে তাকিয়ে দেখো, তারা কিছুই বোঝে না বলে মহা শান্তিতে আছে। কথা সত্য বলছেন ভাইজান। ভাইজান, সামনের প্রাইভেট কারটা একটা ছোটোখাটো ধাক্কা দিব, নজর কইরা দেখা তারপর বলেন। আমি তৈয়ার আছি। আমি মকবুলের কথা মতো নজর করে দেখলাম। 4 জন তরুণ তরুণীর দল, পেছনের 2 জন লটকালটকি করছে। জানালার কাজ খোলা, বিকট শব্দে গান বাজছে। হার্ড রক নামের বস্তু। ড্রাইভারের সিটে যে বসেছে সে গানের তালে স্টিয়ারিংয়ে মাথা ঠুকছে। ঢাকা শহরে এমন দৃশ্য আগে দেখা যেত না, এখন দেখা যাচ্ছে। আমি হাই তুলতে তুলতে বললাম, ছোটোখাটো ধাক্কা একটা দিতে পারো। মকবুল মনের আনন্দে ধাক্কা দিল। তরুণ তরুণীর দল হতভম্ব। প্রাইভেট কারের তরুণ ড্রাইভার ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখ মুখ খিচিয়ে বলল, এই শোয়ার কি বাচ্চা। আজকালকার তরুণরা ইংরেজি গালি দেয় ভালো, এ হিন্দিতে গালি দিচ্ছে কেন বোঝা গেল না। মকবুল বলল, স্যার আরেকটা দেই। আমি বললাম, দাও। দ্বিতীয় ধাক্কার পর তাদের ভীতি চরমে উঠল। তারা এখন অতি দ্রুত গাড়ি চালাচ্ছে, পালিয়ে যেতে পারলে বাঁচে এমন অবস্থা। মকবুল বলল, পিছে পিছে যাব স্যার? যাও। প্রাইভেট কার দ্রুত ডান দিকে ঢুকে গেল, আমরাও ডান দিকে ঢুকলাম। ওরা গাড়ির গতি বাড়াচ্ছে, আমরাও বাড়াচ্ছি। ওরা লেফট টার্ন নিয়ে গলিতে ঢুকে পড়ল, আমরাও গলিতে ঢুকলাম। মাইকেল মধুসূদনের ভাষায়, হে পামর পালাবি কোথায়, যেথায় পশিবি তুই সেথায় পশিব সে দেশে। আমি বললাম, আরাম পাচ্ছ মকবুল? মকবুল সব কটা দাঁত বের করে বলল, বিরাট আরাম পাইতেছি ভাইজান। 15 বছর ধইরা গাড়ির ড্রাইভারি করতেছি, এমন আরাম পাই নাই। আর একটা ধাক্কা দিব? দাও। দানে দানে 3 দান। এবার একটু পাওয়ারের ধাক্কা দেই, দাও। তৃতীয় ধাক্কা দেবার পর গাড়ি সামান্য এগিয়ে থেমে গেল। আমরাও তাদের পাশে গাড়ি থামালাম। প্রাইভেট কারের তরুণ তরুণীরা উদ্বিগ্ন চোখে তাকাচ্ছে। এরা যথেষ্টই ভয় পেয়েছে। এ সময়ের তরুণরা সাহসী কর্মকাণ্ড করে, তবে এরা সাহসী না। আমি জানালার কাচ নামিয়ে বললাম, তোমরা ভালো আছো? কেউ জবাব দিল না। আমি বললাম, গাড়ি বন্ধ করলে কেন? চালাও, নাকি আমরা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাব? সেই ক্ষেত্রে গিয়ার নিউট্রালে দিয়ে রাখো। প্রাইভেট কারের চালক বলল, হু আর ইউ? আমি বললাম, তুমি নিজেই আন্দাজ করো আমি কে। আমাদের কাছে কি চান? তোমাদের সঙ্গে গল্প করতে চাই। তারা মুখ চাওয়াচাই করলো। তোমাদের মধ্যে কেউ গল্প জানো? যে কোনো একটা গল্প বললেই হবে, টোনাটনির গল্প বললেও হবে। পেছনের সিটের মেয়েটি বলল, লিভ আস অ্যালোন। আমি বললাম, তোমরা গাড়ি স্টার্ট করো, আমরা লাস্ট একটা ধাক্কা দিয়ে টেনে বের হয়ে যাব। গাড়ির চালক বলল, ধাক্কা কেন দেবেন জানতে পারি? আমি বললাম, সবাইকে দেখিয়ে তোমরা যে লতকালতি করছো, এটা পছন্দ হচ্ছে না। তোমাদের কুৎসিত কর্মকাণ্ডের সামান্য প্রতিবাদ। পেছনের সিটের মেয়েটা বলল, সরি। তুমি একা সরি বললে তো হবে না, সবাইকে একসঙ্গে সরি বলতে হবে। সবাই একসঙ্গে বলল, সরি। আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। মকবুল দাঁত বের করে বলল, বিরাট মজা পাইলাম ভাইজান। আমি বললাম, মজার যে একটা অঙ্ক আছে সেটা জানো? জি না। জটিল অঙ্ক না, সহজ অঙ্ক, আবার বুঝতে না পারলে ভয়ঙ্কর জটিল। বুঝায়া বলেন। আজকের এই ঘটনায় তুমি যতটুকু মজা পেলে,
প্রাইভেট কারের যাত্রীরা ততটুকুই বেমজা পেল। দুটা মিলে কাটাকাটি, বুঝেছ? বুঝলাম। একদল আনন্দ পেলে আর এক দলকে সেই সমপরিমাণ নিরানন্দের ভেতর দিয়ে যেতে হবে। বিজ্ঞানের ভাষায় কনজারভেশন অফ আনন্দ। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। একজনকেও চরম আনন্দ পেলে অন্য একজনকে চরম দুঃখ পেতে হবে। পচা বাবার সঙ্গে দেখা হলো। বয়স 90-এর কাছাকাছি, ত্রিমাথার বুড়ো, 2 হাঁটুর মাঝখানে মাথা গুজে বসে আছে। 200 টাকায় 2 পুরিয়া দিল। ফোকলা দাঁতে হাসতে হাসতে বলল, আসল জিনিস, খাইয়া মজা পাইবেন, খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন, মজার উপরে মজা। আমি বললাম, এত মজার জিনিস আপনি কখনো খেয়েছেন? বুড়ো কাশতে কাশতে বলল, না গো বাবা, আমি খাই নাই, আমি আসল মজার অপেক্ষায় আছি। আসল মজাটা কি? আসল মজা হইল মরণ। মরণের উপরে কোনো মজা নাই। মরণ খুবই মজা, অবশ্যই। মরতে ইচ্ছা করে? বৃদ্ধ দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, না। না কেন? আসল মজা যত পরে আসে তত ভালো। আপনার পরিচয় কি? যে আপনার কাছে পুরিয়া কিনতে আসে তার পরিচয় জানতে ইচ্ছে করে? না। তাহলে আমার পরিচয় জানতে চান কেন? তুমি মেলা ব্যাকওয়াজ করতেছো, এই জন্য। তোমার নাম কি? হিমু। এটা তো মেয়ে ছেলের নাম। হতে পারে। মেয়ে ছেলেরাও কি আপনার কাছে পুরিয়া নিতে আসে? আসে, কম আসে। মেয়ে ছেলেরা এই জিনিস কম খায়। তারা স্বামী পুত্রের জন্য পুরিয়া কেনে। তুমি কি সংবাদের লোক? সংবাদের লোক ভয় পান? না। বৃদ্ধ বয়সে মানুষের আক্কেল কমে, জ্ঞান কমে, চোখের দৃষ্টি কমে, তার সাথে ভয়ও কমে। আমি কাউরে ভয় পাই না। একটু আগে বললেন মেয়ে ছেলেরা স্বামী পুত্রের জন্য পুরিয়া কেনে। কেন এই কাজটা করে? না কইরা উপায় আছে। নিশা যখন ওঠে তখন স্বামী পুত্র ছটফট করে, শরীর যায় ফুল্লা, মুখ দিয়া ফেনা ভাঙে। এই কষ্ট দেখানোর চেয়ে পুরিয়া কিনা দেওয়ান ভালো। আপনার ছেলে মেয়ে কি? মেয়ে নাই, 3 ছেলে, 3টাই হিরুচি। হিরুচি কি? যারা হিরোইন খায় তারারে বলে হিরুচি। আপনার 3 পুত্রই হিরুচি? জি। তারার মৃত্যু ঘনায় আসছে, 3টাই ঘরে শুইয়া আছে। ছবি তুলবেন? আপনি যদি পত্রিকার লোক হন, ছবি তুলেন, ছাপায়া দেন। ছবি ছাপিয়ে লাভ কি? লাভ লোকসান আপনারা বুঝবেন। আমার 3 হিরুচি পোলা আছে, সারাদিন 3 ভাই পুটলা পাকাইয়া শুয়ে থাকে। ছবি তুলনের এমন জিনিস পাইবেন না। সকালে 3টা 3 পুরিয়া খাইছে, সন্ধ্যাকালে আবার খাইব। যান, ছবি তুললে আনেন। আমি ছবি তুলতে গেলাম। মাজেদা খালার দেয়া মোবাইল টেলিফোনে ছবিও ওঠে। নোংরা দুর্গন্ধ ঘর, প্রস্রাবের বিকট গন্ধ, তার সঙ্গে যুক্ত হয়েছে ভাত পচার মিষ্টি গন্ধ। টিনের চাপড়া, একটা জানালা আছে, জানালা বন্ধ। মেঝেতে চাটাই বিছানো, চাটাইয়ে 2জন ঘুমোচ্ছে। প্রস্রাবের গন্ধ এদের গা থেকেই আসছে। 2জনের মুখই হা হয়ে আছে। হা করা মুখের সামনে মাসি ভন ভন করতে দেখছি। এখানে বিচিত্র দৃশ্য দেখলাম। মাসি মুখের ভিতরে ঢুকে যাচ্ছে এবং বের হচ্ছে। জীবন্ত মানুষের হা করা মুখে মশামাছি কখনো ঢোকে না, মৃত মানুষদের মুখে ঢোকে। হেরোইনের ঘুমে ঘুমন্ত মানুষকে মশামাছি মৃত মনে করছে। এটা বিস্ময়কর ঘটনা। হেরোইন সেবীরা কি এই তথ্য জানে? 3 ভাইয়ের 1 ভাই দেয়ালে হেলান দিয়ে বসা। সে তাকিয়ে আছে আমার দিকে। আমি ছবি তুলছি, সে দেখছে কিন্তু কোনো প্রশ্ন করছে না। আমি বললাম, ভালো আছেন? সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আপনার নাম কি? সে ঠোঁট নাড়ল। কি বলল বোঝা গেল না। আপনি বিবাহ করেছেন? সে আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। ছেলে মেয়ে আছে? সে 2 আঙ্গুল দেখালো। 2জন আছে এটা বুঝতে পারছি, ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। ছেলে মেয়েরা কোথায়? একই প্রশ্নের উত্তরে সে স্পষ্ট করে বলল, চল্লা গেছে, বলেই শুয়ে পড়ল। পার্কিনসন্স ডিজিজের রোগীর যেভাবে হাত কাঁপে সেইভাবে তার হাত কাঁপছে। এই কাঁপুনি ছড়িয়ে পড়ছে তার শরীরে। একসময় অবাক হয়ে দেখলাম তার পুরো শরীরই কাঁপছে, বিশেষ ছন্দে কাঁপছে। সে এখনও তাকিয়ে আছে আমার দিকে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু কিছু দেখছে বলে মনে হচ্ছে না। তার দৃষ্টি মৃত মানুষের দৃষ্টি। মকবুল বলল, স্যার অবস্থা তো কেরোসিন। আমি বললাম, কেরোসিনের চেয়েও অবস্থা খারাপ, ডিজেল। মকবুল বলল, এইসব জিনিস ঘর বাড়িতে খাওয়া ঠিক না,
ভালো জায়গায় খাইতে হয়। ভালো জায়গা কোনটা? সাভারের স্মৃতিসৌধ, তারপর ধরেন রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। দুইটার মধ্যে রায়ের বাজারে একটা ভালো, পেছনে নদী আছে, নদীর দিকে তাকায় হিরুচিরা মজা পায়। কেউ কিছু বলে না, কে বলবে, কেউ কিছু বলে না। রায়ের বাজারে একজন আছে মিনারানী, উনার জিনিসও ভালো। ফেন্সির 1 নম্বরটা ওনার কাছে পাওয়া যাবে। এই বিষয়ে তোমার জ্ঞান তো ভালো। প্রশংসায় মকবুল লজ্জা পেয়ে গেল। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, এখন যাব কোন দিক? রায়ের বাজারের বদ্ধভূমির দিকে গেলে কেমন হয়? কোনোদিন দেখা হয় নাই। হাতে যখন একটা গাড়ি আছে, বিয়ার বাজার সদাই করব না? গরিবের বিয়ের আবার বাজার, সুযোগ যখন পাওয়া গেছে বদ্ধভূমিটা দেখে যাই। স্মৃতিসৌধ দেখে মুগ্ধ হওয়া ঠিক না। মুগ্ধ হবার মানে যাদের স্মৃতিতে সৌধ তারা গৌণ, সৌধটা মুখ্য। তারপরেও মুগ্ধ হতে হলো। বড় একটা দেয়াল, দেয়ালের এক অংশে জানালার মতো কাটা, সেই জানালায় আকাশ দেখা যাচ্ছে। সৌধ ধুলা মলিন, চারদিকে আবর্জনা, কিন্তু জানালার বাইরের আকাশ ঝকঝক করছে। এই আকাশ স্মৃতিসৌধেরই অংশ। সৌধের ভেতরেই হিরুচির দেখা পাওয়া গেল। তাদের নোংরা কাপড় চোপড় নোংরা, কিন্তু তাদের চোখ স্মৃতিসৌধের জানালার মতো ঝকঝক করছে। আপনারা ভালো আছেন বলে তাদের দিকে এগিয়ে গেলাম। দুইজন নড়ে চড়ে বসল, প্রশ্নের জবাব দিল না। মকবুল আমার সঙ্গে সঙ্গে আসতে, সে বলল, স্যার, এরার সাথে কথা বললে কোনো ফায়দা নাই, চলেন মিরপুরের দিকে যাই। মিরপুরে কি? বেনারসি শাড়ির কারখানা, বউয়ের জন্য একটা শাড়ি কিনবেন না? আমার এক ভাই আছে কারিগর, সস্তায় কিনে দেব। দুই হিরুচির সঙ্গে কিছুক্ষণ গল্প করে তারপর যাই। শাড়ি কী ধরনের হবে এ বিষয়ে এদের সঙ্গে কথা বলি। বাদ দেন তো স্যার, এরার সাথে ছুরি চাক্কু থাকে, কখন কি করে তার নাই ঠিক। হিরুচি দুজনকে তেমন ভয়ঙ্কর মনে হলো না। একজন তার পরিচয় দিল শামসু, ঠেলা গাড়ি চালায়। অন্যজন পরিচয় দিল না, সারাক্ষণই মাথা নিচু করে রাখল। শামসু ভাই, এই জায়গাটা কি জানেন? জানবো না কেন, শহীদ বুদ্ধিজীবীর মাজার শরীফ। বুদ্ধিজীবী কি জানেন? শামসু উদাস গলায় বলল, জানি। আপনাদের মতো ভদ্রলোক, ভালো কাপড় পরে, চোখে চশমা দেয়, গাড়িতে কইরা ঘোরে, সুন্দর সুন্দর কথা বলে। আমি বললাম, আজ আমার বিয়ে, শাড়ি কিনতে যাচ্ছি। কী রঙের শাড়ি কিনবো বলুন তো? মেয়ের গায়ের রং কি? শঙ্খের মতো সাদা। হিরুচি শামসু অনেক ভেবেচিন্তে বলল, হলদা শাড়ি কিনেন। সাদার সাথে হলদা। অপর হিরুচিও সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। নেশাখোররা কোনো ইস্যুতে সহজে দ্বিমত পোষণ করে না।